চলে আসুন ১৬ শহর, মাত্র ৩টি শব্দ। এর পেছনে ছিল না কোনো দীর্ঘ রাজনৈতিক ইশতেহার, ছিল না কোনো কৌশলগত ব্যাখ্যা। ১৬ জুলাই ২০২৪, দুপুর গড়িয়ে তখন বিকেল ছুঁই ছুঁই। দেশজুড়ে চলমান কোটা আন্দোলনে দিগ্ভ্রান্ত চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট মোহনায় জড়ো করতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছোট্ট স্ট্যাটাসটি দিয়েছিলেন মোহাম্মদ ওয়াসিম আকরাম। কে জানত কিবোর্ডে টাইপ করা এই একটি বাক্যই বন্দরনগরীর রাজপথের ইতিহাস চিরতরে বদলে দেবে। সময়টা ছিল চরম উৎকণ্ঠার। বৈষম্য আর অপশাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠা ছাত্র সমাজের ওপর তখন দেশব্যাপী স্বৈরাচারী কাঠামোর দমন-পীড়ন চলছে। ঠিক এই সংকটময় মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন ২২ বছর বয়সী এই তরুণ। কক্সবাজারের পেকুয়া উপজেলার দক্ষিণ মেহেরনামা গ্রামের শফিউল আলম ও জ্যোৎস্না বেগম দম্পতির দ্বিতীয় সন্তান ছিলেন তিনি। পড়তেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগে। যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে, কিন্তু দলীয় পরিচয়ের চেয়ে ক্যাম্পাসে তার বড় গ্রহণযোগ্যতা ছিল বিপদে শিক্ষার্থীদের অকৃত্রিম বন্ধু হিসেবে। কি ঘটেছিল সেই দিনগুলোতে? কেন ওয়াসিমকে এই ডাক দিতে হলো? জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন কোটা সংস্কার আন্দোলন তীব্র হতে শুরু করে, ওয়াসিম তখন রাজপথের নিয়মিত মুখ। আগের দিন অর্থাৎ ১৫ জুলাই নিজের ফেসবুক ওয়ালে তিনি স্পষ্ট লিখেছিলেন, লজ্জা বোধ থাকলে পদত্যাগ করে প্রমাণ করুক মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। একই দিন ছাত্র সমাজকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছিলেন তিনি। তার ভেতরে কাজ করছিল এক তীব্র তাড়না। অনুধাবন করেছিলেন পিছিয়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। এই তাড়না থেকেই ১৬ জুলাইয়ের ওই ঐতিহাসিক আহ্বান। তার স্ট্যাটাসটি ছড়িয়ে পড়ার পর দলে দলে শিক্ষার্থীরা এসে জড়ো হতে শুরু করে ১৬ শহর ও মুরাদপুর এলাকায়। কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর নির্যাতন। পোস্ট দেওয়ার মাত্র ৩ ঘন্টার ব্যবধানে শান্তিপূর্ণ সেই জমায়েতের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় পুলিশ ও আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা। শুরু হয় নির্বিচার গুলিবর্ষণ। বৃষ্টির মতো ছুটে আসা বুলেটের সামনে বুক পেতে দেন ওয়াসিম। ঘাতকের নির্মম আঘাতে লুটিয়ে পড়েন রাজপথে। মাস্ক পরে যাওয়ার পরে পরিস্থিতি তখন ভয়াবহ হয়ে উঠতেছে। পতিত স্বৈরাচারের যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা ১৬০০ থেকে সশস্ত্র নিয়ে ব্ল্যাঙ্ক ফায়ার করতে করতে মুরাদপুরের দিকে আসতেছিল। আসার সময় ওয়াসিম আরেকটা ছোটো ভাইকে রিসিভ করার জন্য রাস্তার মধ্যে আসছে। এসে সামনে গেলে দেখবেন ওখানে গিয়ে রাস্তা পার হওয়ার মধ্যে এদের ব্ল্যাঙ্ক ফায়ারের মধ্যে ওয়াসিম গুলিবিদ্ধ হয়। তারপর ওয়াসিমকে নিয়ে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ গেলাম। হাসপাতালে নেয়ার আগেই নিভে যায় এই অকুতোভয় প্রাণ। জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের মাটিতে প্রথম রক্ত ঝরে ওয়াসিমের। এরপর যেন এক নতুন ইতিহাস জন্ম নেয়। ওয়াসিমের এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যায়নি। একই দিনে রংপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান আরেক বীর আবু সাইদ। চট্টগ্রাম থেকে রংপুর, এই দুই প্রান্তের রক্ত যেন এক বিন্দুতে এসে মেলে। ওয়াসিমের মৃত্যুর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে গোটা দেশে। শোক পরিণত হয় তীব্র ক্ষোভে। আর এই পুঞ্জীভূত ক্ষোভ থেকেই কোটা সংস্কারের আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে, যার চূড়ান্ত পরিণতিতে পতন ঘটে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার। ঘটনার পর ১৮ই আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ২৫০ জনকে আসামি করে প্রথম হত্যা মামলাটি দায়ের করেন নিহতের মা জ্যোৎস্না বেগম। তবে জুলাই আগস্টের অপরাধের ভয়াবহতা বিবেচনায় মামলাটি পরবর্তীতে স্থানান্তরিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। দীর্ঘ নিখুঁত তদন্ত শেষে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং মহিবুল হাসান চৌধুরী নফেল সহ ২২ জন প্রভাবশালী আসামির বিরুদ্ধে আদালতে
আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছে। বর্তমানে মামলাটির বিচার কাজ চলমান রয়েছে। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আশ্বাস দিয়েছেন শহীদদের রক্ত বিফলে না যাওয়ার। প্রতিটা তাদের সিনারিও এটা আমরা চোখের সামনে আমরা ধারণ করি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা এই শহীদদের রক্তের ঋণ আমরা পরিশোধ করতে পারব। একটি সাধারণ স্ট্যাটাস থেকে শুরু হওয়া সেই জমায়েত আজ পরিণত হয়েছে একটি জাতির মুক্তির দলিলে। রক্তস্নাত এই বিজয়ের পেছনে যে তরুণেরা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, মোহাম্মদ ওয়াসিম আকরাম তাদের মধ্যে অন্যতম উজ্জ্বল এক নাম, যিনি শুধু বন্ধুদের ডাকেননি, নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন অন্যায়ের সামনে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। মুরাদপুরের এই রাজপথেই বুলেটের আঘাতে নিভে যায় এক লড়াকু প্রাণ। সেই রক্তাক্ত দুপুরের ক্ষত আজও তাড়িয়ে বেড়ায় তার সহযোদ্ধাদের। ওই দিক থেকে দেখি যে আওয়ামী লীগের বড় বড় সন্ত্রাসী বাবর টাবর সহ যারা আছে এদের একটা বড় মিছিল আসে ওই দিক থেকে। ওই মিছিলটা হচ্ছে যে আওয়ামী লীগের মানে আমরা আন্দোলনে ছাত্র আন্দোলনের সবচাইতে বড় মিছিল ছিল ওইটা আমার দেখা মতে। এর থেকে আর বড় মিছিল আওয়ামী লীগের ছিল না 16 তারিখে। ওই দিক থেকে যখন মিছিলটা আসতেছে, তো ওয়াসিমরা যখন মরে কিছু ছাত্র জনতাও ছিল, তো ওদেরকে ওই মিছিলটা কি এসে ওদেরকে যখন সামনাসামনি পায়, তখন ওদের মধ্যে একটা সংঘর্ষ বিরাজ করে। ছাত্র জনতাও স্লোগান দেয়, এরাও পাল্টা স্লোগান দেয়। তখন এদের মধ্যে আপনার যেহেতু বাবর ছিল মিছিলে, বড় বড় নেতা ছিল, ওদের সাঙ্গপাঙ্গরা ছিল, ওদের সবার সাথে কিন্তু অস্ত্র ছিল, সবাই ওখান থেকে অস্ত্র দিয়ে ফায়ার করে। ওখানে ওয়াসিম স্পট ডেড হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওয়াসিম ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। ক্যাম্পাস রাজনীতির মাঠে যিনি ছিলেন নির্ভীক কণ্ঠস্বর, বন্ধুদের আড্ডায় তিনিই ছিলেন সবচেয়ে প্রাণবন্ত। তবে আমরা ক্যাম্পাসের বাইরে বলতে গেলে সবচাইতে বেশি সময় দিতাম চিটাগাংয়ের অলি গলি সব জায়গায়, যেখানে দলীয় কোনো প্রোগ্রাম থাকতো বা থাকতো, আমরা কোনোভাবে যোগাযোগ করতে ব্যর্থ হলে আমরা যে কোনোভাবে একই জায়গায় পৌঁছে যাইতাম। আমাদের বন্ডিংটা এমনই ছিল। কিন্তু দুঃসময়ে আসলে যে ত্যাগ শ্রম আমাদের একসাথে যে বেড়ে ওঠা, আমাদের সহযোদ্ধা ওয়াসিম, ও যখন জুলাই আন্দোলন শুরু হয় তখন ও ফেসবুকে স্ট্যাটাস দেয় যে চলে আসুন সবাই 16 শহরে। মুরাদপুরের সেই বুলেট শুধু একটি সম্ভাবনাময় প্রাণী কেড়ে নেয়নি, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সব স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। 2 বছর ধরে শূন্য ঘরে ছেলের ছবি দেখে দিন কাটে সন্তানহারা এই মায়ের। চান ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি। তারা লাশ বসা দিয়ে মানে পুলিশের গাড়ি লইয়ে লাশ এটা বসা দিয়ে বাড়ি পয়লা দিয়ে হলে থানাত দিয়ম দিই। থানাত তো 1 ঘন্টা গেল যাইতে পারিব দি আর সে কর থানাত তো আবার হদ দে বাড়িতে যাইতে পারিব। বাড়ির মাঝে 4টা বাজে পয়সা দিই, তো পয়সা দিয়ে 10টা বাজে তখন গজি পরে মামলা করানোর পরে মানে সঠিক বিচারি আনসাই মার পরে যারা মাঝে তারা নাই ফাঁসি চাই, সঠিক বিচার চাই। এই পর্যন্ত হনো বিচার আর এখনো কিছু রাইনেও পাই। আর সন্তানহারা বাবার দেখা মেলে কবরস্থানে, যেখানে দিনভর তিনি খুঁজে বেড়ান কলিজার টুকরো সন্তানকে। ছেলের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণ না হওয়ার আক্ষে প্রতিনিয়ত কাঁদিয়ে যাচ্ছে জন্মদাতা পিতাকে। শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম মামলার অগ্রগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। জুলাইয়ে সকল হত্যার ও আহতদের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তি দেখার অপেক্ষায় অসহায় এই বাবা। আজকে 2 বছর পর হয়ে গেছে, আমার ছেলের কোনো বিচারও অগ্রগতি দেখতেছি না। আমার ছেলের কোনো কি বলবো আমি। আর এই সরকারও আমি মনে করছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার বিচারটা করবে, দেখি যে তত্ত্বাবধায়ক সরকার এ সরকারের তো আমরা যে জুলাইদের বিচার, আমার ছেলে বিচার, সকল জুলাই যে আহত নিহতের রেগুলার আমার বিচারটা আমি জীবিত থাকতে আমি দেখে যাবার একটু আশা আছে আমার। রাজনীতির মাঠে যিনি ছিলেন নির্ভীক যোদ্ধা, সেই ওয়াসিম আকরামের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার মৃত্যুর পরই মূলত চট্টগ্রামে গণ অভ্যুত্থান আরও তীব্র হয়ে ওঠে, যার চূড়ান্ত পরিণতিতে 5ই আগস্ট পতন হয় স্বৈরাচার শেখ হাসিনার। বাংলা এডিশন, চট্টগ্রাম।